এসআইআর ২০২৬ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। এ কারণে এলাম প্রকৃতির কোলে। অনেক দিন থেকে মানসিক শান্তি নেই। এত মানুষকে উদ্বিগ্ন হতে দেখছি, বিপদের মধ্যে পড়তে দেখছি যে নিজেও মাঝে মাঝে উদ্বিগ্ন, উৎকণ্ঠায় ভুগছি। এ কারণে ইলেকশন ট্রেনিং থেকে ফেরার পথে দেখলাম খুব সুন্দর আমাদের দেশের মাতৃসম প্রকৃতির কোল। এখানেই বেছে নিলাম দু চারটে কথা বলার জন্য আপনাদের সঙ্গে। প্রথমেই বলবো এই এসআইআর ২০২৬-এর উদ্দেশ্য কী ছিল এবং এগোচ্ছে কোন দিকে, এটা নিয়ে। কোন দিকে এগোচ্ছে এবং উদ্দেশ্যটা কী ছিল এটা আমাদের কারো জানার বোঝার বাকি নেই। উদ্দেশ্যটা ছিল এবং যা বলা হয়েছিল সেটা খুব সুন্দর, ফুলের মতো। কিন্তু যেদিকে এগোচ্ছে সেটা এক ভয়ানক পরিস্থিতির দিকে। আমরা সবাই কিন্তু বুঝে উঠতে পারি না যে এর পিছনে মূল উদ্দেশ্যটা কী, কার হাত রয়েছে, কলকবজা, কাঠি কারা নাড়াচাড়া করছে, এটা মোটামুটি আন্দাজ করতে পারি। কিন্তু উদ্দেশ্যটা কী, কী উদ্দেশ্যে? আমরা সাধারণ পাবলিক ডিরেক্ট মনে করি যে সামনের বিধানসভা ইলেকশনটাই মনে হয় উদ্দেশ্য, কিন্তু না, এর পিছনে আরও অনেক বড়, অনেক গভীর, সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে। আমরা সাধারণ মস্তিষ্কের মানুষ, আমাদের মাথায় এত কিছু কুলোয় না। এ কারণে সোশ্যাল মিডিয়ায় আজকে স্পেশালি ফেসবুকে দেখছিলাম এক দাদা, হাই স্কুল শিক্ষক পেশায় এবং বিএলও ছিলেন, খুব সুন্দর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন, প্রত্যেকটা বিষয়ে উচিত কথা বলেন, সব বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন না উনি, যা উচিত তাই বলেন। তো আমি ফলো করি উনাকে। আজকে সকালে উনাকে বলতে শুনলাম, এক প্রবীণ ভদ্রলোকের গল্প শোনাচ্ছিলেন, যিনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন, আমেরিকায় দীর্ঘদিন চাকরি করেছেন, বড়, এখন রিটায়ার্ড এবং প্রবীণ নাগরিক, দেশে বর্তমান অবস্থান করছেন। উনার সঙ্গে উনার সাক্ষাৎ এবং এই এসআইআর নিয়ে কথা বলছিল। সেই কথা বলার সুবাদে উনি জানতে পারেন ওই শ্রদ্ধেয় প্রবীণ নাগরিকের কাছ থেকে যে একটা শব্দ, আপনারা সবাই হয়তো পরিচিত সেই শব্দটার সঙ্গে, কাস্টমাইজেশন। এই কম্পিউটারের যুগে মোবাইলে আমরা অনেক কিছুই কাস্টমাইজ করে রাখি। তো এই কাস্টমাইজেশন শব্দটাকে উনি কী সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন উদ্দেশ্যের পিছনে ওই প্রবীণ নাগরিক, সেই দাদাকে, বিএলও দাদাকে। আপনারা শুনলে বুঝবেন। এই যে তালিকা তৈরি করার চেষ্টা করছে, এটা তালিকা তৈরি নয়, এটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ করার চেষ্টা করছে। ইলেকটোরাল রোলটাকে এক প্রকার কাস্টমাইজ করার চেষ্টা করছে, যাতে করে দীর্ঘদিন এই কাস্টমাইজড রোলটাকে ধরে ক্ষমতায় আসা যায় বা টিকে থাকা যায়। এবার প্রশ্ন হলো, এটা কেন করতে হচ্ছে? ক্ষমতায় আসার জন্য তো নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ইলেকশন। ইলেকশনের মারফত ইলেকশন জিতে ক্ষমতায় আসা যায়। তাহলে ইলেকটোরাল রোলটার উপরে হস্তক্ষেপ কেন করতে হচ্ছে? এবং সেটাও হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থাকে ইউজ করে। তার কারণটা হচ্ছে, আপনিও জানেন, আমিও জানি, আমরা সকলে জানি যে দীর্ঘ প্রচেষ্টার পরেও এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি থেকে গেছে উনাদের কাছে এবং আগামী 100 বছরেও থাকবে। বাংলার মানুষ রাজনৈতিকভাবে এতটাই সচেতন এবং এই অন্যায়কারী, অসভ্য, বর্বর যারা রাজনীতিতে অসভ্যতা এবং বর্বরতাকে প্রশ্রয় দেয়, ঢুকিয়ে দেয়, জাতের নামে বজ্জাতি করে, নোংরা রাজনীতি করে, ঘৃণ্য রাজনীতি করে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ায়,
তাদেরকে বাংলার মানুষ পছন্দ করেনি কোনো দিন, করছে না, করবে না। এবং সেটা ওরা ভালো করে জানে, ভীষণ ভালো করে জানে। এ কারণে আশাটা ইলেকশন লড়ে গদি দখল করাটা ইম্পসিবল ওনাদের পক্ষে। এ কারণে এই জিনিসটা করা এ কাইন্ড অফ ম্যানিপুলেশন বলতে পারেন আপনারা, করে একবার এখানে যদি চলে আসা যায়, রাজার আসনে সিংহাসনে যদি বসা যায়, তাহলে এই কাস্টমাইজেশনটাকে আরও রেকটিফাই করে একদম নিজের মতো করে যদি সাজিয়ে নেওয়া যায়, তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করার বা সেই চিৎকারকে পাত্তা দেওয়ার অবস্থা আর রইবে না। দক্ষিণ কোরিয়া, কিম জং উন নাম আপনারা শুনেছেন, সব শোনা, আমরা তো ওখানে যেতে পারিনি, দেখতে পারিনি, তাই সব শোনা। ব্যাপারটা হলো অনেকটা এরকম যে ওখানেও নাকি ইলেকশন হয়, কিন্তু ওই সব আসনে একজনই প্রার্থী, সেটা উনি নিজে। বাকি বিরোধীদের উনি নিজেই হয়তো দাঁড় করান, কিন্তু একটা ভোটও কোথাও কোথাও পড়ে না। উনি নিজেই সব আসনে প্রার্থী, উনার দলই জেতে, এবং উনি হচ্ছেন ওখানকার প্রাইম মিনিস্টার, নির্বাচিত হন বারবার। এটা না করলেও চলতো, কিন্তু করতে হয়, কারণ গোটা বিশ্বে এবং ইউএনএ নিজেকে রেজিস্টার রাখতে হয় ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে। এই ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে, গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পেতে গেলে গণতন্ত্র যে প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা হচ্ছে ইলেকশন, এটাকে করতেই হয়। এটা যদি না করা হয় তাহলে তো নিজের পরিচয়টাকে জাহির করা যাবে না। তো এ কারণে সেটা ঢং হলেও, দিখাওয়া হলেও সেটাকে করতে হয়, যেটা ওনারা করে। এটা সব কিন্তু আপনারাও শুনেছেন সোশ্যাল মিডিয়ায় বা নিউজে আপনারা দেখেছেন, আমিও তাই। ঠিক একই জিনিস করার প্রচেষ্টা চলছে। আপনি, আমি, আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা যতটা পছন্দ করি, ইনারা ততটা পছন্দ করে না। নিজেদেরটা করে, আমাদেরটা নয়। মানে জনগণ কেন কথা বলবে, শাট আপ নীতিতে বিশ্বাসী। তো তার জন্যই এই এত বড় ষড়যন্ত্র বলে হিন্দিতে উচ্চারণটা রচনা করা হয়েছে। ষড়যন্ত্র যদি না হয়, তাহলে একটা নির্দিষ্ট শ্রেণী, যাদেরকে ইনারা মনে করে যে ইনারা আমাদেরকে ভোট দেয়নি, দিচ্ছে না, দেবে না কোনো দিন, কারণ সরাসরি ইনাদের বিরোধী ওনারা। ইনাদের বলতে শুধু একটা শ্রেণী নয়, এখানে রয়েছে পিছিয়ে পড়া মানুষ রয়েছে, দলিত রয়েছে, আদিবাসী রয়েছে, মুসলিম রয়েছে, ক্রিশ্চিয়ানস রয়েছে, এবং সত্যি কথা বলতে ইনারা যাদের প্রতিনিধিত্ব করে বলে দাবি করে, ইনারা অ্যাকচুয়ালি তাদেরও বিরোধী। ইনাদের যে মূল সংগঠন এসএসআর, একটু উল্টে বললাম কারণ আমাকে ভিডিওটা সবাইকে দেখাতে হবে। উনাদের যে প্রতিষ্ঠাতা গুরুদেব স্থানীয় লোকজন, তাদের বইপত্র পড়ে দেখবেন নিজেদের কিছু নির্দিষ্ট সারনেম, যেটা ওই গুজরাট বলয়কে কেন্দ্র করে, তাদেরকে বাদ দিয়ে এরা অন্য কাউকে ব্রাহ্মণ পর্যন্ত মনে করে না। অন্য যারা সাধারণ হিন্দু, তাদেরকে কি মনে করে, ইনাদের বই না পড়লে, ইনাদের বইগুলো সংগ্রহ করে না পড়লে আপনারা জানবেন না, বুঝবেন না। কিন্তু মানুষকে তো ইউজ করতে হবে। একটা নির্বাচনী প্রক্রিয়ায় একটা দলকে পরাজিত করতে গেলে আরেকটা দলকে শক্তিশালী করতে হয়। তো সেই শক্তিশালী করার জন্য যে কোনো রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচার করে থাকে। ইনাদের হাতিয়ারটা একটু অন্যরকম সব সময়। কখনো ইনাদের দাবি হিন্দু খতরে মে হ্যায়, কখনো আরও নানান রকম দাবি। কিন্তু আসলে আপনি যদি বাস্তব বুদ্ধি প্রয়োগ করে একটু বিচার বিবেচনা করেন, তাহলে জানবেন যে কী খতরে মে হ্যায়। বিগত কয়েক বছরে আপনারা ভারতের বিচার ব্যবস্থাকে দেখবেন, বিচার বিশ্লেষণ করবেন, বুঝবেন খতরে মে কী। দ্বিতীয়ত, যে খাদ্য সংকট, এই যে পেট্রোল সংকট, গ্যাস সংকট চলছে,
এই যে ওষুধের দাম ম্যাক্সিমাম বৃদ্ধি পেয়েছে, এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে কি কি করা হচ্ছে এবং করা হয়েছে। ডিমনিটাইজেশন একটা কত বড় স্ক্যাম, তার রিপোর্ট আজ অবধি কিন্তু পাবলিশ করা হয়নি। কিসের রিপোর্ট? যে দাবিগুলো করা হয়েছিল যে এটা করার পর, এটা হয়ে গেলে দেশে আর কোনো কারাপশান থাকবে না, কোনো জঙ্গি আক্রমণ থাকবে না। তারপরেও আমরা দেখেছি বড় বড় জঙ্গি আক্রমণ হয়েছে, বড় বড়, এবং আমাদের প্রচুর আমাদের দেশের সন্তানরা যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সবসময় লড়াই করার জন্য, তাদের প্রাণ গিয়েছে। কী কারণে, কেমন করে, আজ অবধি কিন্তু রিপোর্ট প্রকাশ করা হয়নি। আমরা কিন্তু ভুলেই গিয়েছি। আমাদের ভুলে দেওয়ার জন্য একটার পর আরেকটা বড় বড় ঘটনা ঘটানো হয়, যেন আমরা আগের ঘটনা যেটা তাদের ঘাড়ে দায় চাপে সেটাকে ভুলে যাই। এই যে যেমন বর্তমানে ইরান, ইসরায়েল, আমেরিকা লড়াইটা চলছে, এর জাস্ট আগে একটু আপনারা দৃষ্টিপাত করবেন, দেখবেন এপস্টিন ফাইল। এখন আর কেউ সেটা নিয়ে কথা বলছে না। তার কারণ তার চাইতে বড় কিছু একটা বার্স্টিং চাই, সেটা চলে এসেছে। আগের বিষয়টাকে আমরা ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়াটা আমাদের মারাত্মক ক্ষতি করেছে এবং ক্ষতি করে চলেছে। এই ভুলে যাওয়া কিছুতেই উচিত নয়। প্রশ্নগুলো, আমাদের যেগুলো সাংবিধানিক দাবি, আমাদের যেগুলো মৌলিক অধিকার, যেগুলো নৈতিকতা বিরোধী কার্যকলাপ, তার সব সময় বিরোধিতা করা উচিত এবং আমাদের ন্যায্য দাবিগুলো সবসময় তোলা উচিত। এগুলোই ভুলিয়ে দিতে এই সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, এবং যাদেরকে ইউজ করে এই কাজ করা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে যে আপনাদের সুবিধা দেওয়ার জন্যও এই কাজটা, অ্যাকচুয়ালি তারাই পরবর্তীতে কিন্তু অসুবিধায় পড়বেন, ইতিহাস তাই বলে। সেই কবিতাটা আপনাদের শুনিয়েছিলাম, সংক্ষেপে যদি বলি, যে প্রথমে এ কে ধরতে এলো, বি কথা বললো না, কারণ বি এ নয়। বিকে ধরতে এলো, সি কথা বললো না, কারণ সি বি নয়। সিকেও ধরতে এলো, ডিকেও ধরতে এলো, এইভাবে একদম ওয়াই অবধি সকলকে ধরতে এলো। তার পরবর্তী যিনি রয়েছেন উনি কিন্তু কথা বললেন না। কেন? কারণ উনাকে তো ধরতে আসেনি। শেষে ওয়াইকে যেদিন ধরতে আসলো, জি কথা বলেনি। কেন? কারণ জি তো ওয়াই নয়। বাট আলটিমেটলি আমরা দেখলাম যেদিন জিকে ধরে নিয়ে যাচ্ছে, সেদিন কিন্তু কথা বলার মতো কেউ ছিল না, সবাই কিন্তু আউট। তো এ কারণে যে ঝাঁসা, যে ধোঁকা আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলতে দেশের মানুষকে, এখানে বাংলায় বাঙালিকে এবং সারা ভারতে সমস্ত ভারতবাসীকে, এর বিরুদ্ধে সজাগ হতে হবে। সজাগ হওয়ার প্রথম শর্ত হচ্ছে পড়াশোনা করতে হবে, জানতে হবে। তার আগে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বের হতে হবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে একটা দুটো লাইন লিখে পোস্ট করে দিয়ে এটাকে ভাইরাল করার চেষ্টা করা হয়, এবং যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র তারা সেটাকে ধ্রুব সত্য মনে করে, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর আমরা বেশিরভাগ অল্প বিদ্যায় শিক্ষিত, মানে অল্প বিদ্যা ধারণকারী ব্যক্তি, তো আমাদের ম্যানিপুলেট করাটা অনেক বেশি সহজ, তাই ওনারা করে। কিন্তু আমরা অল্প শিক্ষিত হলেও আমাদের কিন্তু বিবেক, বিবেচনা, বোধ এগুলো কিন্তু আছে। এগুলো একটু প্রয়োগ করবেন, দেখবেন যে আপনার ভাই না হয়েও আপনার ভাইয়ের মতো থেকেছে আপনার সঙ্গে, আপনার পাশে দীর্ঘদিন, কোনো দিন আপনার সঙ্গে অন্যায় করেনি, আপনিও তার সঙ্গে অন্যায় করেননি, একে অপরের ভাই বন্ধু হয়ে থেকেছেন। আজকে তার সম্পর্কে অন্য কেউ এসে আপনার মস্তিষ্কে বিষ ঢেলে দিচ্ছে, আর আপনি সেটাকে গ্রহণ করছেন। আপনি বাস্তবতা বিচার করবেন না যে সত্যি এর সম্পর্কে, যে আমার দীর্ঘদিনের ভাই বন্ধু, দাদা কাকা, বাবা মামা বা পরামর্শদাতা হিসেবে থেকেছে, আমাকে সাহায্য করেছে, আমার ক্ষতি করেনি। আর যদি কোথাও ঝগড়াঝাটি লেগে থাকে, সেটা শুধু সম্প্রদায়গতভাবে কোনো দিন লাগেনি বা লাগে না। দেখবেন নিজের ভাইয়ের, রক্তের ভাইয়ের সঙ্গেও ঝগড়া হয়, নিজের সম্প্রদায়ের পাড়া প্রতিবেশীদের সঙ্গেও ঝগড়া হয়। এভাবে ভাবতে শিখুন। আমরা সবাই সকলের পরিপূরক। এটা ভারতবর্ষ, এটা বিশ্বের মিলন ক্ষেত্র।
গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে যায় সব বাধা ব্যবধান। আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভুলে গেলে চলবে না। যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ওদের অভিসন্ধি আপনাকে নিয়েও অত্যন্ত জঘন্য এবং খারাপ। যতদিনে আপনি এটা বুঝবেন ততদিনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে, কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তাহলে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এক হয়ে থাকতে হবে। এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে মান্যতা দিয়ে যারা সংবিধান বিরোধী কথা বলছে তারা কারা একবার শুধু আপনি একটু যাচাই করে নেবেন। যারা সংবিধান বিরোধী বারবার কার্যকলাপ করছে এবং কথা বলছে তারা কারা, এবং তারা কিন্তু মুক্ত আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তাদের শাস্তি হওয়া উচিত ছিল। যারা সংবিধানকে রক্ষা করার কথা বলে তারা কোথায় রয়েছে একবার খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন। এই দেশের সংবিধানকে আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে কারো রক্ষা কেউ করতে পারবে না। এ কারণে এই যে এসআইআর হচ্ছে এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা হওয়া উচিত একটা সময় অন্তর অন্তর। এটা ভালো এবং সবাইকে এটা গ্রহণ করা উচিত। কিন্তু যে সংস্থা এটাকে কন্ডাক্ট করবে তার উদ্দেশ্যটা সৎ হওয়া চাই, সাংবিধানিক রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ হওয়া চাই। এর বাইরে যদি বের হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি ভুলভাল কোনো কর্মকাণ্ড এই এসআইআর প্রক্রিয়ার নামে করা হয়ে থাকে সেটা সংবিধান বিরোধী, সেটা বেআইনি এবং এটার ন্যায়সঙ্গতভাবে প্রতিবাদ হওয়া উচিত এবং সবার প্রত্যেকটি ভারতবাসীর জাতি ধর্ম নির্বিশেষে সেই প্রতিকার এবং প্রতিবাদে সামিল হওয়া অতি অবশ্যই উচিত। এই প্রসঙ্গে একটি ইনফরমেশন, কলকাতা হাইকোর্টের জাস্ট প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি, আপনারা নাম শুনেছেন, ওনার নাম ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরবর্তীতে উনি সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিকদের উনি জানালেন এবং মুহূর্তে সেই নিউজ ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার যুগ তো, ভাইরাল হয়ে গেল। তড়িঘড়ি আপনারা দেখেছেন ওনার নামটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হলো তড়িঘড়ি। কেন? উনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, একজন বিচারপতি ছিলেন প্রাক্তন এবং অতি অবশ্যই একজন মান্যগণ্য ব্যক্তি। কিন্তু আপনি বা আমি কিন্তু সেই মান্যগণ্য ব্যক্তি নই। আপনি বা আমি কিন্তু এই তড়িঘড়ি এরকম বিচার পাবো না, বিচার পায়নি। মানুষের সঙ্গে অন্যায় হয়ে চলেছে, প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে অন্যায় হয়ে চলেছে। আন্ডার অ্যাডজুডিকেশন ছিল ভালো কথা। এক তো আন্ডার অ্যাডজুডিকেশনে বিচার যার হচ্ছে সে ওখানে উপস্থিত নেই, প্রথম কথা। তাহলে তার ডকুমেন্টসগুলো সেখানে প্রপারলি দেখা হচ্ছে কি হচ্ছে না কোনো নিশ্চয়তা আছে? যিনি ওনাকে ডিলিট করলেন ডকুমেন্টসগুলো দেখে করলেন কি না দেখে করলেন? কি গ্যারান্টি আছে? বিচারপতিদের বিচার নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় আমাদের দেশে, কিন্তু আমার বিচার পাওয়ার সমস্ত ডকুমেন্ট যদি ওকে থাকে তারপরে যদি আমি অবিচার পাই তাহলে এটা নিয়ে কথা বলবে না মানুষ? এটা নিয়ে কথা বলা উচিত, কারণ এটা একটা অন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ হওয়া উচিত। সবারই এটা নিয়ে সরব হওয়া উচিত, কথা বলা উচিত যদি অন্যায় হয়। কিন্তু যদি বিচারের মতো চলে তাহলে এটা নিয়ে কারো কথা বলা উচিত নয়, এটা সত্য। সেটা হচ্ছে কি? প্রশ্নটা আপনাদের কাছে। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, লোটাস দেখিয়ে আপনাদের সবার হাতে লোটা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না তো? সেই চক্রান্ত নয় তো এটা? মাথায় রাখবেন, সচেতন থাকবেন। সচেতন নাগরিক সুনাগরিক। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আপনার যদি মনে হয় ঠিক বলেছি আপনার মতামত জানাবেন এবং সবাইকে এই মতামত দেখার শোনার সুযোগ করে দেবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ধন্যবাদ। আমাকে যারা ধন্যবাদ দিতে চাইছেন ধন্যবাদ দেবেন না, ধন্যবাদের পরিবর্তে আপনিও সরব হন, অন্যায়ের প্রতিবাদে সরব হন, সেটাই আমার পাওনা।